আমরা তো বলি একটা সমাজ তো শুধুমাত্র মানে আপনার আর্থিক পুঁজি দিয়ে গড়ে ওঠে না, সামাজিক পুঁজি দিয়ে গড়ে ওঠে। এই সামাজিক পুঁজিটা আমার রক্ষা করার জন্য শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস দরকার করে, এবং এর সাথে দরকার করে এক ধরনের নৈতিক নেতৃত্ব। বাংলাদেশের ভিতরে নৈতিক নেতৃত্ব তো এখন বড় ধরনের ঘাটতি। হ্যাঁ, এই নৈতিক নেতৃত্বর জন্য তো প্রত্যাশা নিয়ে থাকে, এবং আপনি যদি দেখেন একটা বড় কর্মমুখর যুব সমাজ গড়ে উঠেছে, আমি তো এদের দেখি, এবং এরা যেভাবে উদ্যোক্তা হিসেবে দাঁড়াচ্ছে, এত ফ্রিল্যান্সিং করছে, সেই গ্রাম বাংলার থেকে তারা একটা ইন্টারনেট কানেকশনের জন্য ইত্যাদি মিলিয়ে তারা ভ্যাট দিবে কি দিবে না, কি সমস্ত কষ্টের আলোচনা। এই যুব সমাজ কিন্তু একটা ভিন্ন বাংলাদেশকে ভালোবাসে, এবং আমাদের মতো মানুষ যারা ৭১-এ পার হয়ে প্রথম প্রজন্ম হিসেবে এসেছি, তারা যেই বাংলাদেশকে যেভাবে বয়ান দেয়, ওদের বয়ান সম্পূর্ণ ভিন্নভাবে ওরা ওই বয়ানটা দেয়, এবং সেই বয়ানের সাথে আমরা যদি যোগসূত্র স্থাপন করতে না পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশকে, এই নাগরিক সমাজকে নিয়ে আমি কোথায় যাব? এই জায়গাটাতে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। যেই রাজনীতি নিয়ে আমি বলি, সেই রাজনীতি আমি করি না, আর যেটা আমি করি সেটা আমার গরিব মানুষের পক্ষে তার সবচেয়ে ভিত্তির জায়গাটাতে যায় না। এরাই তো এই সরকারের সবচেয়ে বড় ভিত্তি ছিল। একটা প্রশ্ন দাদা ডক্টর দেবপ্রিয় আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে তরুণ সমাজের কথা বললেন বা কর্মসংস্থানের প্রসঙ্গটি বললেন, এটা আমরা শুনি অনেক সময় যে ধরেন ফিলিপিন্সের মতো দেশে ২০ লক্ষ কর্মী বিদেশে কাজ করে, কিন্তু তারা দেখা যায় যে তারা যা আয় করে ২০ লক্ষে, আমরা হিসাবটা আমি জানি, হয়তো ফিগারটা সঠিক হবে কিনা এই জন্য আমি তুলছি না, কিন্তু ২০ লক্ষের আয় আর আমাদের ১ কোটি প্লাসের আয় তার অর্ধেক। তো এই জায়গার মধ্যে আমরা ওইখানে আমাদের পর্যাপ্ত ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটা কেন করি না, যেটা আমাদেরকে আরো লং টার্ম সুবিধা দিতে পারে? আগে আমরা মনে করতাম যে একটা সরকার যদি ৫ বছরের জায়গায় বেশি সময় থাকে তাহলে হয়তো এটা করা সম্ভব, কিন্তু এখন আমরা দেখছি ১০ বছর দিলেও ১৫ বছর দিলেও করা সম্ভব হয় না। কারণ হলো ওটার ভিতরে যে পরিকল্পনা দক্ষতার সাথে বাস্তবায়ন করতে হয়, জনমানুষের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে, সেটা যদি না থাকে তাহলে এটা ধারাবাহিকতায় অনেক সময় উপকার আসে না। এবং সেই জন্যই এই বাংলাদেশের দুর্ভাগ্যটা হলো এই, বাংলাদেশের কোনো সমস্যা সম্বন্ধে কারোর কোনো জ্ঞানের অভাব আছে এটা আপনি বলেন না, এটা আমাকে লাগবে না, অন্য কাউকে লাগবে না বোঝানোর জন্য। বাংলার মানুষ সবাই সমস্যাগুলি ভালো বোঝে। বাংলা মানুষ এটাও বুঝে কেমন করে এটা সমাধান করতে হবে। বাংলাদেশে যে সাধারণভাবে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, জ্বালানি, মানব সম্পদ উন্নয়ন, এগুলি সমস্ত ক্ষেত্রে বা শিল্পায়ন, এগুলি সম্বন্ধে, কৃষির আধুনিকীকরণ, একটা ঐক্যমত্য আছে, এটাতেও কোনো সমস্যা নেই। এটা একটা বড় শক্তির জায়গা দেশের, কিন্তু এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যেই ধরনের ধারাবাহিকতা, যে ধরনের নেতৃত্ব বা সেই ধরনের জবাবদিহিতা, সেই ধরনের স্বচ্ছতা, সেইটা আমরা নিশ্চিত করতে পারিনি। এইটাই আমাদের বড় জায়গা। অর্থাৎ আমরা এই মুহূর্তে বড় বড় 4টে শক্তিকে খুব একটা ভারসাম্যপূর্ণ অবস্থানের ভিতরে রাখতে চাইছি: ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ, এবং অপরদিকে আরব রাষ্ট্ররা। এদের আমরা বিভিন্নভাবে এদের সাথে স্বার্থের সমন্বয় করে আমরা চলতে চাচ্ছি, কিন্তু জিনিসটা হলো যে এই সমন্বয় করাটা সেটা যে সর্বদাই জনমানুষের পক্ষে হবে এমন নাও হতে পারে, এবং সেটা হয়তো অনেক সময় রাষ্ট্রের স্বার্থ আর আমরা বলি শাসক গোষ্ঠীর স্বার্থ এক নাও হতে পারে, এবং সেটার জন্য আমরা দুর্বলভাবে হয়তো একটা দর কষাকষি করি, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং অনেক সময় আমার রাজনীতি দুর্বল থাকলে আমরা আবার তাদের নিয়ে খেলা করি। আশার জিনিসটা হলো, রবীন্দ্রনাথ বলে গেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না, সেটা পাপ। বাঙালি জাতি বুদ্ধিমান জাতি, শক্তিশালী জাতি, এটা বীরের জাতি আমরা বলি, এবং এইটা দক্ষ সক্ষম একটা জাতি। এই সমস্যার সমাধান আমরা না পারি, আগামী প্রজন্ম নিঃসন্দেহে করবে।